ওকে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা দেখব রাইটিং টাস্ক 1 কিভাবে কমপ্লিট করতে হয়। ঠিক আছে? অনেকের আসলে এটা মানে বহুল প্রতীক্ষিত একটা ভিডিও হতে চলেছে। কারণ রাইটিং টাস্ক 1 এ কম বেশি সবারই সমস্যা। ঠিক আছে? তো আজকে আমরা দেখব আ বার চার্ট, লাইন গ্রাফ, পাই চার্ট, টেবল, প্রসেস ডায়াগ্রাম অ্যান্ড ম্যাপ। ঠিক আছে? একদম মানে A to Z আলোচনা করব। এরপরে আপনার রাইটিং টাস্ক 1 নিয়ে আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপর দেখেন তারপরে আমরা এই ফাইলটাও একটু দেখব। সবকিছু আরকি মিলিয়ে আরকি সবকিছু আলোচনা করব টোটাল বিষয়টা। তো দেখেন রাইটিং টাস্ক 1 এ আমরা যেই কাজগুলো করব, ঠিক আছে? সেটা হচ্ছে আগে আমাদের vocabulary জানতে হবে। রাইটিং টাস্ক 1 যদি ভালো করে লিখতে হয়, আগে আমাদেরকে vocabulary শিখতে হবে। ঠিক আছে? দেখেন আমরা যদি ইন্ট্রোডিউসিং যে গ্রাফ বা চার্ট বা ডায়াগ্রাম যদি ইন্ট্রোডিউস করতে যাই, তাহলে কি লাগবে আমাদের? আমাদের লাগবে হচ্ছে কিছু সেন্টেন্স লাগবে। দেখেন, "দ্য গ্রাফ illustrates, the chart provides information about, the diagram shows the process." আচ্ছা, এইগুলো আপনার শেখার দরকার নেই। ঠিক আছে? এইগুলো আমি অলরেডি এমন ওয়েতে বলবো, এগুলো আপনার আলাদা করে শেখার দরকার নেই। কিন্তু হয়তো ভেতরের কিছু সেন্টেন্স আপনার লাগবে। আপনি ২ নাম্বার থেকে শিখতে পারেন, যেমন "describing trends or changes." দেখেন যে আমরা আজকে আসলে এমন একটা ফরম্যাটের মাধ্যমে শিখবো যাতে করে এই ফরম্যাটগুলো আপনি যেকোনো কোয়েশ্চেন আসলে যেকোনো সময় আপনি বর্ণনা করতে পারেন। এই ফরম্যাটটা এত কাজে দিবে, আপনি যেকোনো কোয়েশ্চেন আসুক না কেন আপনি অনায়াসে লিখে আসতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা, তাহলে এই বিষয়টা যদি বুঝতে হয় তার আগে আমাদের কিছু ভেতরে যেই দিতে হবে, উপাদান দিতে হবে, সেই এলিমেন্টস গুলো আসলে এইগুলো, বুঝছেন? তো দেখেন, ডিসক্রাইবিং ট্রেন্ডস বা চেঞ্জ বা পরিবর্তন যখন আমরা বলব তখন এই কথাগুলো আমাদের ইউজ করতে হবে। দেখেন, "There was a significant increase in", তারপরে হচ্ছে "the number অথবা percentage remained stable at", যদি কোনো নাম্বার আপনার সেম থাকে তাহলে রিমেইন বলবেন। আর যদি কোনো কিছু আরকি ইনক্রিজ করে তাহলে এই লাইনটা আপনি বলবেন। আর যদি কোনো কিছু ধীরে, ধীরে বাড়তে থাকে তাহলে বলবেন যে "gradual rise in was observed". তারপরে "the figures peaked at", আমি প্র্যাকটিক্যালি দেখাবো এগুলা। ঠিক আছে? "There was a sharp decline in", "the rate fluctuated between", fluctuated মানে হচ্ছে ওঠানামা করা। ঠিক আছে? এরপরে আরো কিছু আছে, যেমন "comparing data". দেখেন, কম্পেয়ারিং ডাটা আসলে এটাও কিন্তু লাগবে। আপনি যেকোনো ইসে আসেন না কেন, এই ডাটাটা কম্পেয়ার করতেই হবে অবশ্যই আপনাকে সবসময়। ঠিক আছে? এটা শিখতে হবে। তো ডাটা কম্পেয়ারিং কিভাবে করতে হয়? দেখেন, "ইন কম্পারিজন টু" বলতে পারি আমরা। তারপরে আমরা বলতে পারি "সিমিলারলি", তারপরে আমরা বলতে পারি "অন দ্য আদার হ্যান্ড", "আনলাইক", "অ্যাজ অপোজড টু", এভাবে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি। ঠিক আছে? এরপরে দেখেন, "দ্য হাইলাইটিং ডিফারেন্স", যদি আমরা কোনো ডিফারেন্স দেখাতে চাই, হাইলাইট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি "দ্য ডিফারেন্স বিটুইন", ঠিক আছে? তারপর হচ্ছে "while increased decreased", আচ্ছা একটু বড় করে দিই, তাহলে বুঝতে পারবেন। এরপর হচ্ছে "a notable disparity can be seen between", বা ২ টা বিষয়ের ভিতর যদি আপনি কখনো উল্লেখযোগ্য বিষয় সেপারেট দেখতে পান বা ভিন্নতা দেখতে পান, তাহলে এই কথাটা আপনি ইউজ করতে পারেন। তাহলে এই যে সেন্টেন্স যখন ইউজ করবেন তখন এক্সামিনার কি নাম্বার না দিয়ে থাকতে পারবে বলেন? অবশ্যই আপনাকে নাম্বার দিবে। ঠিক আছে? এরপরে আছে হলো সামারাইজিং। দেখেন, "দ্য ওভারঅল দ্য ডাটা সাজেস্টেড ইন কনক্লুশন", আমরা সামারাইজিং করতে গেলে এইগুলো কথাগুলো ব্যবহার করতে পারি। যে "ওভারঅল দ্য ডাটা সাজেস্টেড ইন কনক্লুশন টু সাম আপ ইন জেনারেল ফ্রম দ্য ডাটা ইট ক্যান বি",
ইনফ্রারেড দ্যাট। ওকে, ঠিক আছে? এই vocabulary যখন আমরা শিখে ফেলবো, তখন দেখবেন যে আমাদের একটু স্মুথ হচ্ছে। আমার লেখাগুলো একটু স্মুথ হচ্ছে এবং এই কথাগুলো কিন্তু আপনাকে আরো অ্যাট্রাকটিভ করবে। ওকে? আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাই আমাদের ফরম্যাটে। ঠিক আছে? টেমপ্লেট, ফরম্যাট। তো যেইভাবে আমি দেখাবো সেভাবেই যদি আপনি লিখে আসেন, ইনশাআল্লাহ আপনার নাম্বারটা কমার কোনো সুযোগ নেই। ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। আপনি অনেকে কি করে? দেখে মনে করেন স্কুল বেলায় অনেকে কি করেছে? নকল করেছে। তো তারা দেখে করেছে। এটাকে বলা হয় নকল। এখন আপনি যদি এখন যারা নাম্বার 1 রেজাল্ট করেছে, যারা A+ পেয়েছে, তারা কি করেছে? তারাও কিন্তু নকল করেছে। তারাও দেখে লিখেছে। কারণ তাদের মাথায় তারা ওই কথাগুলো সেভ করে রেখেছিল বা পড়াগুলো সেভ করে রেখেছিল এবং ওইগুলোই জাস্ট হুবহু উঠিয়ে দিয়ে কিন্তু তারা A+ পেয়েছে। সো আমরাও সেই সিস্টেমটা একই রকম ফলো করব। ঠিক আছে? তো দেখেন যেটা বলছিলাম, তো যারা আসলে কাগজ দেখে লেখে সেটা বলা হয় নকল। আর যারা মেমোরাইজ করে লেখে বা মুখস্থ লেখে তারা হচ্ছে ট্যালেন্টেড। তাহলে পার্থক্য বুঝেছেন? ২ টাই কিন্তু দেখে লেখা। আচ্ছা, তো এই বিষয়টা আমরা ওইভাবেই করব যে আমরা আ একটু, একটু কিছু মনে রাখতে হবে আমাদেরকে। কিছু সেন্টেন্স প্যাটার্ন মনে রাখতে হবে, স্টেপ মনে রাখতে হবে। তাহলে কিন্তু আমরা সবগুলো করতে পারবো। আচ্ছা, তো দেখেন আমার বার চার্টটা আসলে দেখতে কেমন সেটা একটু দেখাই আমি। আ বার চার্ট দেখেন। বার চার্ট দেখতে আসলে এরকম। দেখেন অনেকগুলো বার থাকবে। তো বিভিন্ন ধরনের বার আসতে পারে আপনার চোখের সামনে। সো বিভিন্ন ধরনের বার। এখন আমি এক টাইপের বার দেখাচ্ছি। আপনি হয়তো ক্যামব্রিজ খুলে অন্য বার দেখবেন, আপনার এক্সামে অন্য বার আসবে। যেকোনো বার আসুক না কেন নিয়ম সেম। কিন্তু বার কিভাবে বুঝবেন? এই যে এভাবে দেখবেন যে কয়েকটা বার আছে কিনা। ঠিক আছে? দণ্ড। এই দণ্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন এরকম হয়। ঠিক আছে? তাহলে বার চার্ট আমরা দেখলাম। দেন হচ্ছে লাইন গ্রাফটা একটু দেখি। লাইন গ্রাফটা কেমন? লাইন গ্রাফের চেহারাটা এরকম। ঠিক আছে? কিছু লাইন থাকবে। বিভিন্ন লাইন থাকবে ৩ টা ৪ টা ২ টা যেকোনো লাইন থাকতে পারে। লাইন তো বুঝেন একটা সরল রেখা। তো রেখাগুলোর ওঠানামা করবে এরকম কিছু। তো এটা হচ্ছে আপনার হচ্ছে লাইন গ্রাফ। ঠিক আছে? ওকে। আ আমি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার পাই চার্ট। পাই চার্ট। পাই চার্টটা কেমন দেখেন? পাই চার্ট দেখেন এই যে এগুলো হচ্ছে পাই চার্ট। ২ টা জিনিস বা একটা জিনিস আপনাকে বিভিন্ন ভাগ একটা সার্কেল আকারে এই পাই চার্ট কিন্তু আমরা এসএসসি, এইচএসসি তে করেছি, তাই না? সো এই পাই চার্ট গুলোর চেহারা এরকম। তো এটাও আপনার আইএলটিএস একাডেমিকে প্রচুর আসে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেবল। টেবিলটা আসলে কেমন? টেবিলটা হচ্ছে একটা ছক। একটা একটা ছক দেখেন। তো দেখেন এইটা হচ্ছে আমাদের টেবিল। ঠিক আছে? তো টেবিলটা তো আপনার দেখলেই বুঝতে পারছেন, তাই না? সো একটা টেবিলে কি থাকে? আপনার হচ্ছে এই যে কিছু থাকবে, ইনফরমেশন থাকবে, তাই না? সো এই টেবিলটা দেখা চেহারাটাই বুঝতে পারছেন কিরকম। সাপোজ দেখেন এখানে ইয়ার আছে। তার মানে এইখানে হচ্ছে আপনার কত সাল আছে এবং এইখানে হচ্ছে আপনার কিছু ইনফরমেশন দিয়েছে যে মেইল, ফিমেইল, টোটাল এমপ্লয়িজ, ফ্যাক্টরিজ। তো এগুলো তারা বর্ণনা করেছে। তো এখন দেখেন দ্য টেবিল শোজ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ অ্যান্ড ফ্যাক্টরিজ প্রোডিউসিং সিল্ক। তাহলে এই টেবিলটা কি প্রডিউস করতেছে মানে কি দেখাচ্ছে? টোটাল ফ্যাক্টরি দেখাচ্ছে। তো ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরির সংখ্যা আছে এবং তারা কি উৎপাদন করত? সিল্ক উৎপাদন করত। ঠিক আছে? কোন দেশে? ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। কত সালে? ১৮৫১ থেকে ১৯০১ সাল পর্যন্ত। তো প্রায় ৫০ বছরের একটা সময়কাল বা পিরিয়ড। তো এর ভেতরে এই তথ্যগুলোই আসলে আমাদের বর্ণনা করতে হবে। ওকে? ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। ডায়াগ্রামটা কি দেখেন? ডায়াগ্রাম এই যে। ওকে, ডায়াগ্রাম দেখেন। ডায়াগ্রামটা কি বুঝতে পারছেন আপনি এটা দেখে?
দেখেন এটা দেখে আপনি কি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন যে এগুলো কিছু একটা ধাপ, তাই না? দেখেন কিভাবে কমলা লেবু থেকে কিভাবে কি করা হয়? এটা জুস করা হয়। কমলার ফ্রেশ জুস, প্যাকেজিং মানে স্টেপ বাই স্টেপ অনেক কিছুই বলেছে যে এর ধাপগুলো ১ম এ হলো ফ্যাক্টরিতে নিয়ে যায়। তারপর হচ্ছে ধৌত করা হয়, ধোয়া হয়। তারপর হচ্ছে খোসা ছাড়ানো হয় এবং ওয়েস্ট সলিড হলো অ্যানিমাল ফিড হিসেবে ব্যবহৃত হয়। সো এইটা হচ্ছে ধাপ, বুঝছেন? তো ডায়াগ্রাম হচ্ছে একটা প্রসেস ডায়াগ্রাম যেটা কিনা আপনার অনেক ধাপ দেখাবে, বুঝছেন? একটা বিষয়কে প্রস্তুত একদম প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবে। তো এই ধাপগুলোই বর্ণনা করতে হবে। আচ্ছা, তো আমি ১ম এ আপনাদের ডায়াগ্রামটাই দেখাবো, ঠিক আছে? ১ম এ ডায়াগ্রামটা দেখাবো কারণ এটার ওইভাবে আরকি অনেকে কেউ ক্লাস দেয় না। আমি জাস্ট এটা একটু আগে দেখাবো। তারপর হচ্ছে আমাদের একটা ম্যাপ দেখেন, ম্যাপ কি? ম্যাপে যে আমরা লাস্টে দেখব হচ্ছে ম্যাপ। ঠিক আছে? ম্যাপটা কি দেখেন? ম্যাপ হচ্ছে আমরা যেমন লিসেনিং এ ম্যাপ করেছি না? তো ম্যাপে অনেকগুলো চেঞ্জ আসে বা অনেক কিছু বিষয় পরিবর্তন করতে বলে। সো দেখেন দেখেন ম্যাপটা হচ্ছে এরকম যে নাও অ্যান্ড প্রপোজড প্ল্যান। তার মানে বুঝতে পারছেন যে এখনকার যেই ম্যাপটা আছে এটা প্রপোজড প্ল্যান মানে প্রস্তাবিত প্ল্যানে কি, কি চেঞ্জ আসবে সেটা নিয়ে আপনাকে বর্ণনা করতে হবে। ওকে? সো ম্যাপ প্রায় এরকমই থাকে। সো আমরা ম্যাপটাও দেখব আজকে কিভাবে খুব সুন্দরভাবে নাম্বার অর্জন করা যায়। তো দেখেন রাইটিং টেস্ট 2 তে হচ্ছে আপনার কি বলবো? সরি 1 এ কি বলবো? 1 এ হচ্ছে আপনার ২০ মিনিট সময় নিতে হয়। ১৫০ ওয়ার্ড লিখতে হয়। এট লিস্ট ১৫০ ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে? এটা হলো আপনার টাস্ক অ্যাচিভমেন্ট। আপনি যদি এটা পূরণ করতে পারেন তো ভালো। তো ১৫০ ওয়ার্ডে আপনি কি বর্ণনা করবেন বলেন? আপনি এখন ১৫০ ওয়ার্ডের একটু বেশিই লিখবেন। আপনি ১৬০, ৭০, ৮০ মানে ২০০ র বেশি যাবেন না। ঠিক আছে? এবং আমরা একটা বিষয় কাজ করব সেটা হচ্ছে আমাদের এখানে ৪ টা ধাপে লিখতে হবে। এক হচ্ছে ইন্ট্রোডাকশন। আমি জাস্ট এটা অ্যান্সার দেখাচ্ছি। একটা অ্যান্সার একটা ফরম্যাট। ফরম্যাট না এটা। এটা জাস্ট একটা অ্যান্সার। আ তো আমি আগে বলে নিচ্ছি যে ইন্ট্রোডাকশন কত লাইনে হবে? কত সেন্টেন্স? একটা সেন্টেন্স আমি ইন্ট্রোডাকশন লিখব। দেখেন লাইন কিন্তু ৩ টা বা ২ টা কিন্তু সেন্টেন্স একটা। তো ১ সেন্টেন্সে আমি ইন্ট্রোডাকশন লিখব, ২ সেন্টেন্সে আমি লিখব ওভারভিউ, ৩ সেন্টেন্সে লিখব বা ৩ থেকে ৪ সেন্টেন্সে লিখব আমি বডি প্যারা 1 এবং ৪ সেন্টেন্সে বা ৫ সেন্টেন্সে আমি লিখব হচ্ছে বডি প্যারা 2। তো এই হচ্ছে আমার টোটাল ৪ টা বিষয়। ঠিক আছে? তো ইন্ট্রোডাকশন এ আসলে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে যে আপনি কি নিয়ে কথা বলবেন। আচ্ছা আমি তাহলে একটু ডায়াগ্রামটা নিয়ে আগে ১ম এ ইয়ে করি। ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখেন তাহলে আচ্ছা যাই হোক আমি আগে যেটা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা আগে দেখাই আপনাদেরকে সবকিছুরই। বার চার্ট দেখেন। বার চার্টের ইন্ট্রোডাকশনটা কেমন হবে? দ্য বার চার্ট দেখেন দ্য বার চার্ট ইলাস্ট্রেটস অথবা প্রোভাইড দ্য ইনফরমেশন অফ ঠিক আছে? আমরা যেকোনো একটা লিখব। ঠিক আছে? বার চার্ট কি করে? একটা চিত্রায়িত করে ইনফরমেশন অফ কিসের ইনফরমেশন? যেটা আপনাকে কোয়েশ্চেনে দিবে সেই কথাটা আমরা এখানে লিখব প্যারাফ্রেজ করে। ঠিক আছে? যেগুলোর ইনফরমেশন দিবে সেটা আমি এখানে লিখব। অ্যান্ড হচ্ছে পরে লিখব যে ওভার এ স্পেসিফিক পিরিয়ড বা স্পেসিফিক পিরিয়ড হতে গেলে আপনি একটা যদি ওইখানে বলে যে ৩ বছরের বা ৫ বছরের সেটা আপনি চিত্রতে দেখে নিবেন। ঠিক আছে? তো সেই সব বলবেন যে 5 ইয়ার্স বা 5 ইয়ার্স পিরিয়ড এভাবে বলবেন। ঠিক আছে? ইন ভ্যারিয়াস ক্যাটেগরিজ। তো বিভিন্ন ক্যাটেগরি অথবা আপনি এটা লিখতে পারেন যে ভ্যারিয়াস ক্যাটেগরিজ। বিভিন্ন ক্যাটেগরি যদি হয় তাহলে এটা লিখবেন। আর যদি কোনো একটা নির্দিষ্ট পিরিয়ড কালে দেখায় তাহলে আপনি লিখবেন ওভার এ স্পেসিফিক পিরিয়ড। আমি স্পেসিফিক বলতে এখানে আপনাকে উল্লেখ করে দিতে বলতেছি। ঠিক আছে? কোনো একটা বিষয় উল্লেখ করে দিবেন কত বছরের। আচ্ছা তাহলে দ্য বার চার্ট ইলাস্ট্রেটস তারপরে আপনি আপনার কথাটা বলবেন। তারপর আপনি যেকোনো একটা কথা আপনি ইউজ করবেন। ঠিক আছে? তাহলে ইন্ট্রোডাকশন আমাদের হয়ে গেল। দেন হচ্ছে লাইন গ্রাফের ইন্ট্রোডাকশনটাও প্রায় সেম। দেখেন দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস। তো লাইন গ্রাফ কি করেছে? ইলাস্ট্রেটস করেছে
দেখেন ইলাস্ট্রেট করেছে কি দ্য নাম্বার অফ ইনকোয়ারিজ সেন্ড টু দ্য টুরিস্ট ইনফরমেশন অফিস ইন এ পার্টিকুলার সিটি উই আর 3 মিনস অফ কমিউনিকেশন বিটুইন জানুয়ারি অ্যান্ড জুন। এই কথাটা আপনি বলে দিবেন। মানে আপনার যে কোয়েশ্চেন দেখেন কোয়েশ্চেনের সেম কথাটা ছিল। তার মানে এইটাকেই আমি প্যারাফ্রেজ করে এই কথার পরে লিখব। ঠিক আছে? তার মানে এটা হলো আমার লিখতেই হবে। এটা আমাকে লিখতেই হবে। ঠিক আছে? এরপর আপনি আপনার কথাটা শুরু করবেন। এরপরে হচ্ছে পাই চার্টের ইন্ট্রোডাকশনটা দেখেন। দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস। তো পাই চার্ট কি ইলাস্ট্রেট করেছে সেম ভাবে আমি ওইটা প্যারাফ্রেজ করে লিখে দিব। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন আমাদের হচ্ছে টেবিল। টেবিল আছে হলো টেবিলের ইন্ট্রোডাকশনটা দেখেন। দ্য টেবিল প্রোভাইড দ্য ইনফরমেশন অফ। আচ্ছা, এখানে দেখেন দ্য টেবিল প্রোভাইড দ্য ইনফরমেশন অফ। তো কিসের ইনফরমেশন দিয়েছে? কিসের ইনফরমেশন দিয়েছে সেটা কিন্তু আপনি প্রশ্নেই দেখতে পাচ্ছেন। তো প্রশ্নের কথাটা এখানে প্যারাফ্রেজ করে আমরা লিখে দিব। ওকে? আচ্ছা, ওকে। তাহলে দেখেন আমরা কি করতেছি? দেখেন আমরা প্রত্যেকটা ইন্ট্রোডাকশন শুরু করার আগে কিছু একটা কথা লিখতেছি অ্যান্ড হচ্ছে বাকিটা আমরা কি করতেছি? আমরা হচ্ছে ওটা প্যারাফ্রেজ করে দিব। ঠিক আছে? অ্যান্ড হচ্ছে প্রসেস ডায়াগ্রাম দেখেন। দ্য ডায়াগ্রাম ডেমনস্ট্রেটস দ্য প্রসেস অফ। তো ডায়াগ্রাম কি করেছে? ডেমনস্ট্রেট করেছে, বা প্রদান করেছে বা চিত্রায়িত বা দেখিয়েছে বা বর্ণনা করেছে দ্য প্রসেস অফ কিসের? কিসের প্রসেস? কিসের প্রসেস? সেটা আপনি প্রশ্নে পাবেন। এটা আমি প্যারাফ্রেজ করে এখানে লিখে দিব। ঠিক আছে? So the diagram demonstrate the process of ড্যাশ। সাপোজ দেখেন ডায়াগ্রামটা আপনার এটা এই প্রশ্নটা নিয়েই আমি দেখাই। দেখেন ডায়াগ্রাম কি করেছে? দ্য ডায়াগ্রাম বিলো শোজ দ্য হাউ অরেঞ্জ ইজ প্রডিউসড। তাহলে আমরা এভাবে লিখতে পারি ডায়াগ্রাম ওইটা আমরা এটা লিখবো না, আমরা লিখবো এই কথাটাই যে দ্য ডায়াগ্রাম ডেমনস্ট্রেটস দ্য প্রসেস অফ দ্য কিসের প্রসেস অফ প্রডিউসিং অফ অরেঞ্জ জুস। তাহলে আপনার হয়ে গেল, আপনার কিন্তু ইন্ট্রোডাকশন হয়ে গেল প্রডিউসিং অফ অরেঞ্জ জুস। ঠিক আছে? এক সেন্টেন্সে আমার কিন্তু ইন্ট্রোডাকশনটা হয়ে গেল। ওকে? আচ্ছা, এরপরে দেখেন আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে ম্যাপ। আমি সবগুলো আগে ইন্ট্রোডাকশনগুলো দেখাচ্ছি যাতে একবারে সবকিছু আমি কমপ্লিট করতে পারি। দেখেন আ এইটা দেখেন, এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন এইগুলো লিখবেন না। ঠিক আছে? অবশ্যই এগুলো লিখবেন না। পরীক্ষার খাতায় এগুলো লিখবেন না। আপনি শুধু লিখবেন হচ্ছে এখান থেকে শুরু করবেন এবং যখনই আপনার যখনই আপনার ইন্ট্রোডাকশনটা শেষ হয়ে যাবে, তখনই আপনি ওভারভিউতে চলে আসবেন একটা সেন্টেন্স গ্যাপ দিয়ে। ঠিক আছে? আর সবাই এখন থেকে কলম দিয়ে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে? কলম দিয়ে লেখার চেষ্টা করবেন অ্যান্ড হচ্ছে আপনার ইয়ে করবেন মানে কিছু রাইটিং টাস্ক 1 এর অ্যান্সার শিট প্রিন্ট করে নিবেন বাসায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা কি করতেছি এখন এটা হচ্ছে ম্যাপটা দেখব। তো ম্যাপে আমরা বলতে পারি দ্য ম্যাপ কম্পেয়ারস অ্যাবাউট। তো ম্যাপ কম্পেয়ারস অ্যাবাউট এটা আমরা বলতে পারি। সাপোজ এটা দিয়ে আমি দেখাই। ম্যাপটা কোথায় গেল? এই যে ম্যাপ দেখেন। ম্যাপে কি বলেছে? দ্য ম্যাপ বিলো শোজ 100 স্টোন টাউন অ্যাট দ্য প্রেজেন্ট এ প্রপোজড প্ল্যান ফর ইট। ওকে, তাহলে প্রপোজড প্ল্যানটা দেখেন। তাহলে ম্যাপ কি করেছে? ইলাস্ট্রেট এ নাম্বার, এ বারবার এই এক কথা না বলে আমরা এখানে কম্পেয়ার বলবো। ঠিক আছে? দ্য ম্যাপ কম্পেয়ার্স অ্যাবাউট, দেখবেন যে ভালো নাম্বার পাবেন। ওকে, এ নাম্বার অফ প্রপোজড চেঞ্জেস দ্যাট আর টেক প্লেস ইন টাউন অফ 100 স্টোন। এই কথাটা কি আপনি বানিয়ে লিখেছেন? আপনার মেধা থেকে নিজে নিজে লিখেছেন? না, আমরা এখানে এটা পেয়েছি এইখানে। হ্যাঁ, আমরা কোথায় পেয়েছি? আমরা আমরা এখানে পেয়েছি, আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল। তো কোয়েশ্চেনে যেই কথাটা ছিল সেটাই আমি এখানে লিখবো, ঘুরিয়ে ঘুরিয়ে লিখবো। ঠিক আছে? ওকে,
তাহলে আমাদের হয়ে গেল ইন্ট্রোডাকশন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে ইন্ট্রোডাকশন তো আশা করি বুঝতে পেরেছেন বার চার্ট, লাইন গ্রাফ, পাই গ্রাফ কিভাবে হবে, তাই না? সো ইন্ট্রোডাকশনটা আমরা দিলাম। এরপরে ওভারভিউটা দেখেন। ওভারভিউটা প্রায় সেম থাকবে। আমি জাস্ট বলে দিচ্ছি। ওকে? কথাগুলো মাথায় রাখবেন। ঠিক আছে? কথাগুলো মাথায় রাখবেন, ইনশাআল্লাহ কাজে দিবে। আর এইভাবে লিখে আসলে বেশ ভালো একটা নাম্বার পাবেন। আর নাম্বার ভালো বা স্কোর ভালো আসলে অবশ্যই আমাকে জানাবেন। আমাকে হোয়াটসঅ্যাপে আপনার রেজাল্ট শিটটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে? যদি একটু উপকার হয় অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবেন। এতে করে আমি খুশি হব। আচ্ছা, তো দেখেন এখানে কি আছে? এখানে আছে হলো ওভারভিউ। ওভারভিউতে দেখেন যে ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট এরপরে আপনি কি বলবেন? মানে সবচেয়ে বড় বিষয়টা আপনি এখানে তুলে ধরবেন। যেমন বার চার্টে কি আছে? বার চার্টে আপনি দেখেন এখানে এই যে বার চার্টে আছে হলো ইট ইজ ক্লিয়ার দ্যাট দেয়ার ওয়ার স্মল ফ্লাকচুয়েশন পিপল প্রিফারেন্স। আচ্ছা, এখানে আসলে বড় কিছু আপনাকে দেখাতে হবে। বার চার্টে কি করতে হবে? ওভারভিউ মানে কি? সম্পূরক একটা ধারণা। ২ সেন্টেন্সে আপনি কি বলতে পারেন? এই বিষয়টাকে ২ সেন্টেন্সে ব্যাখ্যা করেন। ঠিক আছে? বা আমি যদি আপনাকে বলি যে আপনার জীবনকে, আপনার টোটাল লাইফটাকে ২ টা সেন্টেন্সে বলেন আমাকে। বা ২ টা তথ্য বলেন যেটা কিনা আপনার জীবন সম্বন্ধে একটা আমি ধারণা পাই। ঠিক আছে? তো আপনি বলবেন যে আমি ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করেছি। এখন আমি অনেক ভালো একটা পজিশনে আছি এবং ডক্টর হিসেবে কাজ করছি। তো দেখেন, এই যে আমি তাহলে বুঝলাম কি আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট গেছে। এগুলো ডিটেইলসলি না বলে আপনি শর্ট কথায় বলে দিচ্ছেন এবং আপনি একটা ভালো পেশায় কাজ করছেন। আপনি ডক্টর। তার মানে দেখেন, আমি আপনার জীবনটা নিয়ে কিন্তু অলরেডি একটা ধারণা পেয়ে গেলাম। ঠিক আছে? তো এমন কিছু তথ্য দিতে হবে এখানে। সবচেয়ে বড় তথ্যটা এখানে দিবেন। ঠিক আছে? ওভারঅল সবচেয়ে বড় বা সিগনিফিক্যান্ট যেসব তথ্যগুলো আছে সেটা আপনি ওভারভিউতে তুলে ধরবেন। অ্যাডিশনালি আরেকটা তথ্য আপনি এখানে তুলে ধরবেন। ঠিক আছে? তো ওভারভিউ এভাবে দিবেন। হচ্ছে বার চার্ট এবং হচ্ছে লাইন গ্রাফের ওভারভিউটা দেখেন। ওভারঅল ইট ইজ অ্যাপিয়ারেন্ট দ্যাট। তো ইট ইজ অ্যাপিয়ারেন্ট দ্যাট এটা কি অ্যাপিয়ারেন্ট হচ্ছে? কি প্রতীয়মান হচ্ছে? সেটাই আপনি তুলে ধরবেন। সবচেয়ে বড় বিষয়টা আপনি এখানে তুলে ধরবেন যে লাইন গ্রাফের যেমন লাইন গ্রাফে কি হতে পারে? সবচেয়ে চমকপ্রদ তথ্য এখানে কি বলেন তো? এই যে এই তথ্যটা একদম নিচে থেকে একদম উপরে চলে গিয়েছে, তাই না? তো এটাই হলো চমকপ্রদ তথ্য। তাহলে আমি ওভারভিউতে এটা দেব। ওভারঅল ইট ইজ অ্যাপিয়ারেন্ট দ্যাট যে জানুয়ারিতে ইন পারসনটা একদম পিকে চলে গিয়েছিল। মানে ১৮০০ কে ছাড়িয়ে ১৯০০ তে চলে গিয়েছিল। ঠিক আছে? তো এটাই হলো আমার তথ্য। এটাই হলো আমার সবচেয়ে বড় তথ্য। তাহলে ওভারঅল ইট ইজ অ্যাপিয়ারেন্ট দ্যাট ওই কথাটা আমরা এখানে তুলে ধরবো। এরপরে হচ্ছে মোর ওভার কি আছে? মেনশন এনি মেজর ট্রেন্ডস। যেমন ফর এক্সাম্পল বলা হচ্ছে, আমি কিন্তু এখানে জাস্ট আন্ডারলাইন করে দিয়েছি। এটা জাস্ট ড্যাশ হবে, বুঝছেন? একদম ড্যাশ হবে, বাট এখানে বোঝার জন্য লিখে দিয়েছি। সেটা আর কি? মেনশন এনি মেজর ট্রেন্ডস, সবচেয়ে বড় একটা ঘটনা বলতে হবে। আর যেমন কান্ট্রি ওয়াই এক্সপিরিয়েন্স দ্য শার্পেস্ট গ্রোথ। কান্ট্রিটা সবচেয়ে বেশি গ্রোথ পেয়েছে। মানে এটা জাস্ট ফর এক্সাম্পল। তো এটার ওভারভিউতে আমরা এই তথ্য ২ টা তুলে ধরবো। একটা হচ্ছে সবচেয়ে চমকপ্রদ তথ্য কি দেখতে পাচ্ছেন সেটা, আরেকটা হচ্ছে সেম ভাবে আরেকটা তথ্য আপনি এখানে এড করবেন। ঠিক আছে? ২ টা তথ্য আপনাকে ওভারভিউতে দিতে হবে। এরপরে হচ্ছে আপনি পাই চার্ট দেখেন। পাই চার্টের ওভারভিউটা কেমন? ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট সম্পূর্ণ এটা পরিষ্কার যে। তো এই কোন বিষয়টা পরিষ্কার দেখেন। আচ্ছা, পাই চার্টের একটা বিষয় দেখাই। ইট ইজ ক্লিয়ার দ্যাট দেখেন, ইট ইজ ক্লিয়ার দ্যাট হোয়াইল দ্য টোটাল ইনকাম অফ অ্যাভারেজ ব্রিটিশ ফ্যামিলি ডিক্রিজড। তাহলে আপনি ওভারঅল মানে সবচেয়ে বড় বিষয়টা আগে বলবেন। ঠিক আছে? বা বড় বা সবচেয়ে মানে বড় অংশটা আগে বলবেন। ঠিক আছে? সবচেয়ে বড় অংশ মানে যেমন দেখেন এইখানে যে অনেক পাই চার্ট আছে, এখানে সবচেয়ে বড় অংশটা কি? 29% এই কথাটা আপনি আগে বলবেন। ঠিক আছে? বা এখানে 30% এই কথাটা আপনি আগে বলবেন। 30% এই নীল অংশ কি বোঝাচ্ছে? ফ্রুট অ্যান্ড ভেজিটেবলে খরচ করে তারা। তো সেই বিষয়টা আপনি আগে তুলে ধরবেন। তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা অ্যান্ড ইন অ্যাডিশনে বলব যে
আর অন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য বা কম্প্যারিজন, ঠিক আছে? ওকে, তো ওভারভিউ টোটাল বিষয়টাই একই জিনিস যে আপনাকে ২ টা ভালো, ভালো বড় জিনিস দেখাতে হবে। আচ্ছা, এরপরে দেখেন ওভারভিউ আছে যে এটা আমরা দেখব যে টেবিল নিয়ে ঠিক আছে? টেবিলে কি আছে? ওভারঅল ইট ইজ ম্যানিফেস্ট দ্যাট, তাহলে এই কথাটা যখন ইউজ করবেন, ঠিক আছে? তখন এক্সামিনার কিন্তু বেশ ইমপ্রেসড হয়ে যাবে, ঠিক আছে? আপনার ভেতরে যে ভোকাবুলারি দক্ষতাটা আছে সেটা কিন্তু আপনি ঘুরিয়ে, ঘুরিয়ে বলতে পারছেন। আচ্ছা দেখেন, ওভারঅল ইট ইজ ম্যানিফেস্ট দ্যাট, হাইলাইট দ্য মেইন ট্রেড, আপনাকে মূল, মূল বিষয়গুলো বলতে হবে। তারপরে হচ্ছে কান্ট্রি এক্স হাইয়েস্ট ইনকাম ওয়াইল দ্য ওয়াই, আমি জাস্ট ফর এক্সাম্পল দিয়েছি যে কান্ট্রি এক্স কি করেছে, হাইয়েস্ট ইনকাম করেছে এবং ওয়াইটা সবচেয়ে লোয়েস্ট করেছে। তার মানে টেবিলে কি দিচ্ছেন আপনি, সবচেয়ে বড় একটা বিষয় এবং সবচেয়ে কম একটা বিষয় আপনি তুলে ধরলেন প্রথম সেন্টেন্সে। ফার্দার মোর আরও একটা বিষয় আপনাকে তুলে ধরতে হবে, ঠিক আছে? এটা আসলে বলা যাচ্ছে না, এক্সাম্পল তো আমি দিলামই, যে যেইগুলো আসলে চোখে পড়ার মতো তথ্য, ঠিক আছে? যেমন টেবিলটা নিয়ে আমি একটু দেখাই, টেবিলে ২টা তথ্য কি দেওয়া যায় দেখেন। ২টা তথ্য এভাবে দিতে পারি যে এইখানে যতটুকু দেখছেন আপনারা, যতটুকু বুঝতে পারছেন, তো সবচেয়ে বেশি কি ফ্যাক্টরির সংখ্যা সবচেয়ে বেড়ে গিয়েছিল ১৮৬১ সালে ৭৬১, এবং দেখেন আর সবচেয়ে কম ছিল কিন্তু ফ্যাক্টরির সংখ্যা ১৮৫১ এবং এটা ১৯০১ গিয়ে কিন্তু ৬৬৩ পৌঁছেছে। এই কথাগুলো আমি বলতে পারি। তারপরে দেখেন আরেকটা বিষয়, যে আপনি আরেকটা কি ডিফারেন্স দেখতে পাচ্ছেন বা কি তথ্য দেওয়া যায়? যেমন দেখেন, মেইল বা পুরুষের সংখ্যা কিন্তু সবসময় মহিলাদের চেয়ে কম ছিল। তাই না? তো এটা একটা তথ্য। তো এই তথ্য আর এই তথ্যটা ২ টা তথ্য দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে? একটা তথ্য আমি দিলাম যে ফ্যাক্টরির সংখ্যা বেড়েছে ওভার দ্য ৫০ বছরের পিরিয়ডে। আরেকটা আমি বলব যে সবসময় আমরা লক্ষ্য করছি যে ইট ইজ অবজার্ভড দ্যাট দ্য ফিমেইলের যেই সংখ্যাটা আছে সবসময় মেইলদের তুলনায় বেশি ছিল বা অত্যাধিক ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই টেমপ্লেটগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? আপনি যেকোনো কোয়েশ্চেন আসুক না কেন আপনি লিখে দিয়ে আসতে পারবেন। আপনার কনফিডেন্স থাকবে। একটা ভালো একটা স্কোর কিন্তু আপনি করতে পারবেন। তো এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে? মুখস্থ করে দেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর এগুলো আমি আসলে ক্লাসেই আসলে ইয়ে করব যে আসলে এগুলো কিভাবে ভরাট করতে, কারণ এই ৬ টা আসলে ভরাট করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট ওভারভিউ মানে একটা ইয়ে দিচ্ছি আপনাদেরকে, সামারি দিচ্ছি। ঠিক আছে? ওকে। এরপরে আমরা আরেকটা তথ্য দিব ফার্দার মোর দিয়ে, আরেকটা ওই যে এভাবে আমরা বললাম যে ওভারভিউতে আমরা ২ টা তথ্য তুলে ধরব। ওকে। ডায়াগ্রামের ওভারভিউটা দেখেন। ডায়াগ্রামের ওভারভিউ হচ্ছে দ্য প্রসেস ইনভলভস মেনশন টোটাল নাম্বার অফ, দেখেন মেনশন করছে টোটাল নাম্বার অফ। এখন এই ডায়াগ্রাম তো ধাপ, আমি আপনাদের আগেই বললাম ডায়াগ্রাম ধাপ, তাহলে আমরা কি বলবো? ওভারঅল দ্য প্রসেস ইনভলভস। তাহলে দেখেন ওভারঅল দ্য প্রসেস ইনভলভস এই কথাটা যখন আপনি ইউজ করবেন, ঠিক আছে? তখন আপনার স্টার্টিং পয়েন্টটাই কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। ঠিক আছে? অন্যদের তুলনায়। যে মেনশন, এখন আপনাকে এই যে ড্যাশে পূরণ করতে হবে বা লিখতে হবে, কি লিখতে হবে? আপনাকে উল্লেখ করতে হবে দ্য টোটাল নাম্বার অফ স্টেজেস বা মেইন স্টেপগুলো বলতে হবে, অথবা টোটাল নাম্বার অফ স্টেজেসগুলো বলতে হবে। কয়টা ধাপ আছে। ঠিক আছে? এই কথাগুলো তুলে ধরতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু দেখাই আপনাকে। এই যে ডায়াগ্রামটা দেখেন অনেকগুলো ধাপ আছে, তাই না? এই ধাপ ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা, ১১ টা, ১২ টা, ১৩ টা, ১৪ টা, ১৫ টা। অ্যারাউন্ড 15 স্টেজেস এটা আপনি বলবেন। ঠিক আছে? আচ্ছা, এইগুলো বলবো। তারপরে আমরা কি বলবো? ইট বিগিনস উইথ, এবং আপনি শুরু করবেন কি দিয়ে? ডিসক্রাইব দ্য স্টার্টিং পয়েন্ট আপনি এখানে বলেন। এখন স্টার্টিং পয়েন্ট এটা কোনটা বলেন তো? ফ্রেশ অরেঞ্জ কালেক্ট বা কালেক্ট ফ্রেশ অরেঞ্জ, এটা বলতে পারেন। তাহলে স্টার্টিং পয়েন্টটা আপনি এখানে তুলে ধরলেন। অ্যান্ড ইন্ডস উইথ, কি দিয়ে শেষ হচ্ছে? একদম শেষে গিয়ে শপে যাচ্ছে বা দোকানে পৌঁছাচ্ছে। তার মানে অরেঞ্জ কালেক্ট থেকে, সংগ্রহ থেকে কোথায় গিয়ে শেষ হচ্ছে?
বা বিক্রি হয়ে যাচ্ছে, তাই না? এই বিষয়গুলো আমরা বলতে পারি। তাহলে এই টোটাল ওভারভিউটা যখন পড়বে এক্সামিনার, তখন বুঝতে পারবে যে আপনি টোটাল প্রসেসটা বুঝতে পেরেছেন এবং আপনার তথ্যটা আট হলো। ঠিক আছে? তাই না? মানে আপনার ভেতর যে দম আছে সেটা কিন্তু সে বুঝতে পারলো। ওকে। এরপরে আসেন ম্যাপে। ঠিক আছে? তো ম্যাপটা দেখেন, ম্যাপ হচ্ছে ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট, কি ক্লিয়ার? হাইলাইট করতে হবে আপনার মেইন চেঞ্জেসগুলো, প্রধান যেসব পরিবর্তন আসছে এক সেন্টেন্সে আপনি এটা করেন। সাপোজ একটা উদাহরণ আমি দিলাম যে আপনি বলতে পারেন দ্য এরিয়া আন্ডারওয়েট underwent significant urbanization with new buildings replacing farmland। এই কথাগুলো আপনি কোথায় পাবেন? আপনি চিত্রতে দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন, এই যে এই তথ্যগুলো আপনি চিত্রতে যা দেখতে পাচ্ছেন, যেখানে পরিবর্তন দেখতে পাচ্ছেন সেই কথাটাই তুলে ধরবেন। অ্যাডিশনালি এই যে একটা লিঙ্কিং ওয়ার্ড আমরা ইউজ করব, এটা আমাদের মাস্ট, এটা আমাদের রুলস, এটা আমাদের সূত্র, নাম্বার বাড়ানোর কৌশল। ঠিক আছে? অ্যাডিশনালি আরেকটা মেনশন করতে হবে, উল্লেখ করতে হবে এনি কি ফিচার বা মূল বৈশিষ্ট্য যেটা কিনা অপরিবর্তিত রয়েছে। তার মানে আপনি কি করলেন? ওভারভিউতে হচ্ছে কোথায় চেঞ্জ আসছে একটা তথ্য দিলেন, আর কোথায় চেঞ্জ আসেনি সেখানে বুঝাই দিলেন। তার মানে দেখেন, আমি এজন্য একটু ডায়াগ্রাম অ্যান্ড ম্যাপটা আগে দেখাতে চেয়েছিলাম, কিন্তু দেখেন এই কথাগুলো প্রায় সেম। আমরা ওভারঅল মানে বড় বিষয়গুলো এখানে তুলে ধরেছি, এখানেও তুলে ধরেছি। সবগুলোতেই আসলে বড় এবং ছোট বিষয় তুলে ধরেছি। কিন্তু ডায়াগ্রামের বিষয়টা একটু ভিন্ন অ্যান্ড ম্যাপের বিষয়টা একটু ভিন্ন, তাই না? তো এই ২ টা বিষয়ও আপনারা কিন্তু এখন জেনে গেলেন। সো কি আমাকে দিতে হবে, কোন ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি যে বডি প্যারা 1, এখন আমি বার চার্ট কমপ্লিট করে দিব। তারপর হচ্ছে লাইন গ্রাফ, তারপর পাই চার্ট, আ টেবিল এগুলো বুঝিয়ে দিব। ঠিক আছে? একবারে বুঝিয়ে দিব। আচ্ছা, আমি সিরিয়ালি যাব এখন। বার চার্টটা আগে কমপ্লিট করি। দেখেন, বার চার্টের ইন্ট্রোডাকশন গেল, ওভারভিউ গেল, বুঝতে পেরেছেন। এখন বডি প্যারা 1 এ কি লিখব? টু বিগিন উইথ। বডি প্যারা 1 এ আমি বার চার্টে দেখেন, বার চার্টে আসলে আপনি অনেকগুলো বার দেওয়া থাকবে, বুঝছেন? তো আমি বডি প্যারা 1 টা বুঝিয়ে দিই। আপনারা যারা ক্লাসগুলো দেখছেন অনেকেই উপকৃত হবেন। আশা করি বুঝতে পারবেন। আম তো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে? তো বার চার্ট দেখেন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। এই ৭ টা বার চার্ট কি আমি করব? না। এটা আমি ২ ভাগে ভাগ করি। ঠিক আছে? ২ ভাগে ভাগ করি, বা আমি যেকোনো ৩ টা নিয়ে কথা বলি। ঠিক আছে? আপনি বড় ৩ টা আলাদা করেন, ছোট ৩ টা আলাদা করেন। অথবা আপনি ২০০৩ সালটাকে বর্ণনা করেন। ঠিক আছে? ২০০৩ অথবা হ্যাঁ, যেকোনো একটা আপনি করবেন। আমি বলব যে সবচেয়ে ভালো হয়, যেহেতু ৩ টা সাল আছে, তাহলে আপনি ২০০৩ সালটা আগে বর্ণনা করবেন বডি প্যারা 1 এ। তারপর হচ্ছে আপনি ২০০৫ এবং ৭ বডি প্যারা 2 তে করবেন। ঠিক আছে? তো ২০০৩ সালে কি ঘটেছিল প্রত্যেকটা ডে এর কথা আপনি বলে দেন। যে মানডে এরকম, টুয়েসডে এরকম, বা সবচেয়ে বেশি স্যাটারডেতে হতো। ঠিক আছে? ওকে? আচ্ছা, আমি বিস্তারিত বলছি না। দেখেন, এখানে আসলে ওই বিষয়টা সিনেমাতে কত লোক গিয়েছিল, কোন ডেতে, কত মানুষ ভিড় করত, কোন ডেতে। সো সেই একটা পরিসংখ্যান দেখানো হয়েছে। আপনি বলবেন যে শনিবারে হলো সবচেয়ে বেশি যেত। মানে এইগুলো আর বলারই দরকার নেই। এই ২ টা মানে বডি প্যারা 1 এ বলার দরকার নেই। ঠিক আছে? বডি প্যারা 1 এ যখন বলবেন তখন একটা বিষয় নিয়েই প্রত্যেকটা ডে এর কথা আপনি ওভারঅল বলে দিবেন। ঠিক আছে? বলবেন যে আমি ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডেতেই সবচেয়ে বেশি ছিল অন্যান্য দিনের তুলনায়। এই কথাটা বললেও হয়ে যাবে। আচ্ছা, তো আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যখন শুরু করবেন, টু বিগিন উইথ দিয়ে শুরু করবেন এবং আপনি ২০০৩ এর কথাটা বর্ণনা করবেন। ফর ইনস্ট্যান্স ইনসার্ট স্পেসিফিক ডিটেইলস ফ্রম দ্য চার্ট। ওই চার্ট থেকে যেসব তথ্য আপনি দেখতে পাচ্ছেন, স্পেসিফিক ডিটেইলস বা তথ্য দেখতে পাচ্ছেন, সেটা আপনি এখানে বলবেন। আ আপনি এটা বলতে পারেন, টু বিগিন উইথ উই ক্যান অবজার্ভ দ্যাট ইন 2003 দ্য মোস্ট অফ দ্য ভিজিটর্স গোয়িং ইন দ্য স্যাটারডে ফর এক্সাম্পল এত পার্সেন্ট, এভাবে বলে দিবেন। ঠিক আছে? অবশ্যই বডি প্যারা 1 এ পার্সেন্ট বা এই কথাগুলো বা এই সংখ্যার তথ্যগুলো উল্লেখ করবেন। আচ্ছা, এরপর সিমিলারলি এক্সপ্লেইন করবেন অ্যানাদার ট্রেন্ডস টু কি অবজারভেশন ফ্রম দ্য গ্রুপ। তো আরেকটা আপনি আরো কিছু সিমিলারলি একইভাবে আপনি এদিকে যেই একই রকম রয়েছে সেই কথাগুলো আপনি বর্ণনা করে দিবেন। ঠিক আছে?
ওকে, এরপরে হচ্ছে আমরা বডি প্যারা 2 তে আসি। ইন কন্ট্রাস্ট এর বিপরীতে আমরা যেটা করব, ডিসক্রাইব অ্যানাদার গ্রুপ অফ ডাটা। তো আপনি এই ২০০৫ এবং ৭ সালটাকে একসঙ্গে বলতে পারেন। ঠিক আছে? অ্যানাদার গ্রুপ অফ ডাটা। ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি এটারও ডিটেইলস দিলেন। মোর ওভার আরো কিছু সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ তথ্য দিলেন। ঠিক আছে? যে এটা কি আসলে তুলনা করতে পারেন বডি প্যারা 1 এর সঙ্গে। তো আপনি এটা বলতে পারেন যে ২০০৫ এবং ৭ কি আসলে ৩ এর চেয়ে বেশি নাকি কম? এই বিষয়গুলো আপনি একটু বলে দিতে পারেন। ঠিক আছে? ওকে। এরপর লাইন গ্রাফে আসেন। লাইন গ্রাফ হচ্ছে বডি প্যারা 1 এ আমরা কি লিখব? অ্যাট দ্য আউটসেট দেখেন কথাটা একটু ভিন্নতা আনলাম আমরা। ঠিক আছে? কেউ কিন্তু এই কথাটা ইউজ করবে না। বাট আমরা খুব সুন্দর একটা এই স্টার্টিং পয়েন্টটা এড করলাম। ঠিক আছে? তো অ্যাট দ্য আউটসেট মানে অ্যাট দ্য বিগিনিং বা ১ম দিকে আমরা যদি বলি তাহলে সেটা কি? সেটা হচ্ছে ডিসক্রাইবিং দ্য কি ডাটা অফ দ্য ক্যাটেগরি। তো লাইন গ্রাফটা বুঝতে পেরেছেন। লাইন গ্রাফ হচ্ছে যে আপনাদের ৩ টা তথ্য আছে যে ৩ টা লাইন গ্রাফ থাকবে। এগুলো মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? এই টেমপ্লেটগুলো মুখস্থ করে ফেলবেন। তো লাইন গ্রাফে দেখেন, লাইন গ্রাফে আমরা কি ডাটা বা ১ম যে ফার্স্ট ক্যাটেগরির ডাটাগুলো আমরা এটা বর্ণনা করব। সেই আমি একইভাবে যেমন আমি শুধু এরকম করতে পারি। এই ৩ মাসের তথ্য আমি বডি প্যারা 1 এ করতে পারি। বাকি ৩ মাসের তথ্য আমি বডি প্যারা 2 তে করতে পারি। অথবা আমি শুধু ইন পারসনটাকে বডি প্যারা 1 এ বলতে পারি। এর ওঠানামা বা মার্চ মাসে কত ছিল, এপ্রিল মাসে কত ছিল, এভাবে বলে আমি বডি প্যারা 1 এ বলতে পারি। তারপরে হচ্ছে এই ২ টা বলতে পারি। যে আপনার যা ইচ্ছা আপনি সেটাই করেন। কিন্তু আমার টেমপ্লেট অনুযায়ী করবেন। ঠিক আছে? ওকে। এরপরে দেখেন বডি প্যারা 2 তে হচ্ছে মিনহুয়াইল ডিসক্রাইব দ্য ট্রেন্ডস ফ্রম অ্যানাদার ক্যাটেগরি অফ গ্রুপ। অবশ্যই আপনি এই বাকিগুলা বা বাকি মাসগুলা আপনি পরবর্তী বা বডি প্যারা 2 তে করলেন। ঠিক আছে? একই জিনিস, একই নিয়ম। ঠিক আছে? এরপরে আসেন পাই চার্ট। পাই চার্টে আমরা কি করব? পাই চার্ট তো দেখেছেন যে পাই চার্ট। তো এই পাই চার্টে কি আছে? পাই চার্ট হচ্ছিল অনেক সময় ২ টা চার্ট দেওয়া থাকে। এখানে আপনাকে কম্পেয়ার করতে হবে। সো আপনি ১ম পাই চার্ট নিয়ে ১ম বডি প্যারাতে করবেন। ঠিক আছে? এখন আমি তো আপনাকে পাই চার্ট বললাম। বডি প্যারা 1 এ আপনি সবচেয়ে বড় অংশটা বলবেন। যে টু বিগিন উইথ ডিসক্রাইব দ্য লার্জেস্ট সেগমেন্ট অফ দ্য পাই চার্ট। তো পাই চার্টে এটা দেখেন 54%। এটা কি আপনি পরে বলবেন? না। আপনি দেখেন পাই চার্ট ২ টা আছে। আমি কোনটা বলবো? আমি এই যে দেখেন ২ টা পাই চার্ট দিয়েছে। আমি কোনটা বলবো? আমি এই পাই চার্টটা নিয়ে বলবো। পরে আমি এইটা নিয়ে বলবো। ঠিক আছে? এটা সেকেন্ডে রাখবো। আচ্ছা, এখন দেখেন পাই চার্টের সবচেয়ে বড় অংশটা কি? 54 এবং 20% মিলে সবচেয়ে বেশি অংশ এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা আমরা এখানে বর্ণনা করব। দ্য লার্জেস্ট সেগমেন্ট অফ দ্য পাই চার্ট। এরপরে দেখেন ফর ইনস্ট্যান্স আছে স্পেসিফিক পার্সেন্টেজ অর প্রপোর্শনস মানে অংশগুলো আপনাকে বলতে হবে। অবশ্যই বডি প্যারা 1 এ আপনাকে পার্সেন্টেজগুলো তুলে ধরতে হবে। তো আপনি দেখবেন স্পেসিফিক পার্সেন্টেজগুলো তুলে ধরবেন। কত পার্সেন্ট কি? তারপর হচ্ছে একটা অবজারভেশন দেখাবেন, আপনার একটা লক্ষ্য দেখাবেন। ঠিক আছে? বা আপনি কি দেখতে পাচ্ছেন এই পাই চার্টে সবচেয়ে আপনি ১ম থেকে বর্ণনা করতে একদম নিচে চলে আসবেন। ঠিক আছে? সবচেয়ে কমটা পরে বর্ণনা করবেন। এটা হলো বডি প্যারা 1 এ এবং বডি প্যারা 2 তে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড ডিসক্রাইব করবেন দ্য স্মল সেগমেন্ট সবচেয়ে ছোট অংশটা। এই যে সরি ২য় অংশের সবচেয়ে ছোটটা করে আপনি ১ম এর সঙ্গে কম্পেয়ার করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, বডি প্যারা 2 তে আসলে কম্পেয়ার করতে হয়। ঠিক আছে? সো আপনি সবচেয়ে বড়টার সঙ্গে সবচেয়ে ছোটটা কম্পেয়ার করতে পারেন পরবর্তী গ্রাফের সঙ্গে। মানে বা কোথাও কমে গিয়েছে বা এটা আসলে ১ এ কি ছিল বা ২ এ কি আসছে এই কথাগুলো আমরা কিন্তু কম্পেয়ার করব। ঠিক আছে? তারপর সেম বিষয়টা আমরা কি করব? সিগনিফিক্যান্ট কম্প্যারিজন করব আমরা বডি প্যারা 2 তে। 1 এর সঙ্গে 2 র কম্প্যারিজন করব। ঠিক আছে? আর এই কথাগুলো আমরা ইউজ করব। ঠিক আছে? ফাঁকে। আচ্ছা, তাহলে আমাদের পাই চার্ট এভাবে করতে হবে। তো পাই চার্টের আমি ওভারঅল একটা বিষয় বলে দিই। তাহলে বডি প্যারা 1 এ আমরা করব হচ্ছে
বডি প্যারা 1 এ কি করব? বডি প্যারা 1 এ হচ্ছে আমরা ১ম পাই চার্টটা নিয়ে কথা বলবো এবং বড়টা থেকে শেষের দিকে আসবো। ঠিক আছে? আর এখানে বডি প্যারা 2 টা আমরা যেটা করব, 2nd পাই চার্ট নিয়ে স্মল থেকে আমরা শুরু করতে পারি। ঠিক আছে? এবং কম্পেয়ার করতে, করতে থাকতে পারি। মানে 1 এর সঙ্গে কম্পেয়ার করব কোথায়, কোথায় বেড়ে গিয়েছে বা কমে গিয়েছে। এটা বলতে পারি। আচ্ছা, এরপরে দেখব হচ্ছে আমরা টেবিল। টেবিলটা কি? টেবিল হচ্ছে আমরা দেখালাম একটু আগে। তো টেবিলে বডি প্যারা 1 এ কি করব? বডি প্যারা 1 এ হচ্ছে আমরা স্টার্টিং পয়েন্ট এটা ধরতে পারি। আপনি সবচেয়ে সিগনিফিক্যান্ট বা গুরুত্বপূর্ণ যে ডাটাটা সেটা আপনি ১ম এ বলবেন বডি প্যারা 1 এ। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখানে কি করব? ফর ইনস্ট্যান্স স্পেসিফিক ডিটেইলস অ্যাবাউট দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট, সবচেয়ে বড় এবং সবচেয়ে লোয়েস্ট নাম্বারগুলো এখানে তুলে ধরব। তারপর হচ্ছে একইভাবে আরেকটা অবজারভেশন তুলে ধরব। ঠিক আছে? আচ্ছা, বডি প্যারা 2 তে হচ্ছে ইন কন্ট্রাস্ট এর বিপরীতে আমরা কি করব? ডিসক্রাইব করব রিলেভেন্ট ডাটা। ঠিক আছে? আদার রিলেভেন্ট ডাটা বা একই বা অন্য ধরনের যেসব সম্পর্কিত যেসব ডাটা আছে সেগুলো আমরা তুলে ধরব। তারপর হচ্ছে ফর এক্সাম্পল আচ্ছা, তারপর ইন কন্ট্রাস্টে মানে বিপরীতটা আসলে তুলে ধরতে হবে। আমরা বডি প্যারা 1 এ যা বলব তার বিপরীত সাইডগুলো এখানে তুলে ধরতে পারি। ঠিক আছে? এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি, কি দিতে হবে। সেম নিয়ম। ঠিক আছে? বডি প্যারা 1 বা 2 আমি যেভাবে একটু আগে দেখিয়েছি এইভাবেই আরকি বিষয়গুলো এখানে কম্পেয়ার করতে হবে। মানে বিপরীত বলতে কি? একটা তথ্য বলবেন আর এটার সঙ্গে কম্পেয়ার করে দিবেন। যে এটা বেড়ে গিয়েছে, এটা কমে গিয়েছে এইভাবে। আচ্ছা, এরপরে দেখেন প্রসেস অফ ডায়াগ্রাম। ডায়াগ্রামটা হচ্ছে বডি প্যারা 1 কি আছে? ওকে। আচ্ছা, দেখেন বডি প্যারা 1 এ কি আছে? টু বিগিন উইথ ডিসক্রাইব এনি ফার্স্ট ফিউ স্টেপ। আচ্ছা, অবশ্যই এখানে তো যেহেতু স্টেপ ডায়াগ্রামে হলো স্টেপস গুলো দেওয়া হয়। ওকে, সরি। দেখেন এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে বিগিন উইথ ডিসক্রাইব দ্য ফার্স্ট ফিউ স্টেপস। প্রথম দিকের কিছু স্টেপগুলো আমরা বর্ণনা করব, অল্প কিছু, নট বেশি। ২-৩ টা হতে পারে। তারপর একটা ফর অকারেন্স মানে এক্সাম্পল, স্পেসিফিক ডিটেলস দিব, অবশ্যই ইনিশিয়াল স্টেজের কিছু উদাহরণ দিব। ঠিক আছে? তারপর হচ্ছে কিছু অবজারভেশন করব। একইভাবে কিছু আমরা আরেকটা তথ্য আমাদের এখানে তুলে ধরতে হবে। মানে কি আপনার মানে পয়েন্ট অফ ভিউটা এখানে তুলে ধরবেন। ঠিক আছে? কি দেখা যাচ্ছে সেটা। তারপর হচ্ছে বডি প্যারা 2 তে হচ্ছে ফলোইং দিস ডিসক্রাইব দ্য রিমেইনিং স্টেপ। আচ্ছা, দেখেন ফলোইং দিস ডিসক্রাইব দ্য রিমেইনিং স্টেপ। রিমেইনিং স্টেপ মানে হচ্ছে বাকি যে স্টেপগুলো আছে সেগুলো আমরা বডি প্যারা 2 তে করব। মানে ১ম দিকে আমরা অর্ধেক করতে পারি। আ বাকিগুলো এগুলো কারণ সবগুলো তো আসলে বলা যাবে না। সব বলতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। তো ১ম দিকের কিছু ফিউ স্টেপ বর্ণনা করে আমি কিন্তু বাকিগুলো বলতে পারি বা মূল ধাপগুলো বলতে পারি বা আপনার কাছে যেটা মনে হয়। ফর এক্সাম্পল স্পেসিফিক ডিটেইলস দিবেন আবারও। দেন অ্যাডিশনালি মেনশন করবেন এনি কি অবজারভেশন ইন অ্যাপ্লিকেবল, যেগুলো আসলে উল্লেখ করা যায় সেই বিষয়গুলো বা মূল অবজারভেশনগুলো আ যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনি তুলে ধরবেন। ঠিক আছে? ডায়াগ্রাম হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইগুলো যদি পারতে হয় তাহলে কি করতে হবে? অবশ্যই এই কথাগুলো মনে রাখতে হবে। কোথায় কি ব্যবহার করতে হবে। আপনাকে যদি আমি বলে দিই এখানে এটা লেখো, এখানেও এটা লেখো, তাহলে কি আপনি পারবেন না? অবশ্যই পারবেন। আচ্ছা, এরপরে ম্যাপ দেখেন, ম্যাপে হচ্ছে বডি প্যারা 1 বডি প্যারা 1 এ কি করব? টু বিগিন উইথ ডিসক্রাইব করব দ্য মেজর চেঞ্জেস। তো ম্যাপে হচ্ছে বডি প্যারা 1 এ অবশ্যই একটা এরিয়ার বা একটা পার্ট, ঠিক আছে? যেখানে একটা পার্ট বা যেকোনো একটা অংশ নিয়ে আমরা কি করব? ওই চেঞ্জ গুলো দেখাবো। ফর ইনস্ট্যান্স স্পেসিফিক ডিটেইলস দিব যেগুলো এড হয়েছে অথবা যেগুলো রিমুভড হয়েছে। ঠিক আছে? যেই তথ্যগুলো আসলে তারা চেঞ্জ করেছে বা তারা বা কোন বিষয়টা সরিয়ে নিয়েছে বা কোন বৈশিষ্ট্য তারা রিমুভ করেছে এই বিষয়গুলো দিব আমরা। ঠিক আছে?
ইন দ্য সেম ওয়ে অ্যাড অ্যানাদার অবজারভেশন, এবং আপনার একটা তথ্য তুলে ধরবো যে এর পর্যায়টা কোথায় যাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে ইন কন্ট্রাস্ট ডিসক্রাইব দ্য চেঞ্জেস অ্যানাদার এরিয়া। তো এর বিপরীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিসক্রাইব করতে হবে চেঞ্জেস অ্যানাদার এরিয়া, অন্যান্য এরিয়ার যেই চেঞ্জেস আছে সেটা আমরা এখানে তুলে ধরবো। মানে যে কোনো বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করব, ঠিক আছে। তো এইভাবে আমরা এক পার্ট এখানে বলবো, এক পার্ট এখানে বলবো। তো এরও আমরা সেই আবারও একটা ডিটেলস দিব। ফার্দার মোর মেনশন করব এনি আনচেঞ্জড অর নিউলি ইন্ট্রোডিউসড ফিচার, যেমন যদি কোনো, এখন দেখেন এখানে শুধু আমরা অ্যাড এবং রিমুভ ফিচারগুলো বলেছি, আর হচ্ছে এখানে শুধু অপরিবর্তিত তথ্য এবং যেগুলো ইয়ে করা হবে, নতুন ফিচার যুক্ত হয়েছে সেগুলো বলবো, ঠিক আছে। তো এই হচ্ছে বডি প্যারা 2, আমরা ম্যাপের ক্ষেত্রে এটা করতে পারি, ঠিক আছে। সো এই টেমপ্লেটগুলো কিন্তু আপনারা মুখস্থ করলে রাইটিং টাস্ক 1-এ আপনাদের আর সমস্যা হবে না, ঠিক আছে। বিশ্বাস করেন খুব সুন্দর একটা নাম্বার পাবেন, এবং আমরা এই একটা ফরম্যাট দিয়ে যে কোনো কোয়েশ্চেন কিন্তু আমরা সলভ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই টেমপ্লেটগুলো অবশ্যই উঠিয়ে রাখেন। আমি যেহেতু বুঝিয়ে দিলাম, আপনারা একটু স্ক্রিনশট রাখেন, বার চার্টটা একটু স্ক্রিনশট রাখবেন। 1 2 3 4 5। আচ্ছা, এরপর হচ্ছে লাইন গ্রাফটা একটু স্ক্রিনশট রাখবেন। 1 2 3 4 5। এরপর হচ্ছে পাই চার্টটা একটু স্ক্রিনশট রাখবেন। 1 2 3 4 5। আচ্ছা, এটারও একটু সময় দিচ্ছি, 5 সেকেন্ড। টেবিলটা 1 2 3 4 5। আচ্ছা, ডায়াগ্রামটা দেখবেন। 1 2 3 4 5। এবং ম্যাপ, লাস্টেটা দেখবেন, ম্যাপ 1 2 3 4 5। আচ্ছা, তো আশা করি রাইটিং টাস্ক 1টা আমরা যদি টেমপ্লেট অনুযায়ী ব্যবহার করি, খুব সুন্দরভাবে লিখেও আসতে পারবেন এবং ভালো একটা স্কোর করার সম্ভাবনা আপনার আছে। আর হচ্ছে রাইটিং টাস্ক 2 হচ্ছে বাকি থাকলো। সো ওইটাও আমরা কিন্তু ফরম্যাট হিসেবেই কিন্তু ব্যবহার করব, ঠিক আছে। সো আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আশা করি অনেক ইনফরমেশন পাবেন এই চ্যানেলে। সো আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন, ঠিক আছে। So thank you so much for watching the full video. Thank you.